নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায় এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র নিউরোসার্জন ডাক্তার সুকল্যাণ পুরকায়স্থকে। স্যার নমস্কার, আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার। আজকে স্যারের কাছে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের মনে কম বেশি প্রশ্ন থাকে এবং তার পাশাপাশি প্রতিরোধ এই বিষয়ে জানার থাকে। সেটি হচ্ছে যে স্ট্রোক। এই স্ট্রোক নিয়ে আমরা অনেকেই কথা বলে থাকি, বিভিন্ন সময় কথা বলে থাকি, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে কথা বলে থাকি, কিন্তু এক্স্যাক্টলি স্ট্রোক নিয়ে আমাদের অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই। আর নেই বলেই এই স্ট্রোক কিভাবে প্রতিরোধ করব সেটা সম্পর্কে আমরা অনেক সময় জানি না। তার পাশাপাশি কোন সময় এই স্ট্রোক হবার সম্ভাবনা বেড়ে যায় সেটাও কিন্তু আমাদের জানতে হবে। আর তাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এগুলি। স্যার, শুরুতেই যেটা জানবো যে স্ট্রোক শব্দটা আমাদের কাছে অত্যন্ত পরিচিত, কিন্তু স্ট্রোক নিয়ে অনেকেরই আমাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা স্ট্রোক ম্যানেজমেন্ট সেটা অনেক সময় করে উঠতে পারি না, দেরি হয়ে যায়। তো প্রথমে আপনার কাছে ছোট করে যেটা জানবার যে এই যে এই স্ট্রোক কত প্রকার এবং সেই প্রকারভেদ অনুসারে আমাদের কি ধরনের ধারণা থাকা দরকার? স্ট্রোক মানে হচ্ছে হঠাৎ স্নায়ুজনিত কোনো একটা ব্যাঘাত, ওটাকে আমরা স্ট্রোক বলি। আর সাধারণ মানুষের মধ্যে আমি দেখেছি একটা কনফিউশন থাকে সবসময়, স্ট্রোকটা কি হার্ট অ্যাটাক না স্ট্রোকটা ব্রেন অ্যাটাক। কিন্তু আমাদের জেনে রাখা উচিত যে স্ট্রোকটা হচ্ছে গিয়ে ব্রেন অ্যাটাক। একটাকে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক আর আরেকটাকে বলি হেমোরেজিক স্ট্রোক। ইস্কেমিক স্ট্রোক মানে হচ্ছে গিয়ে ধরুন হঠাৎ মাথার কোনো একটা রক্তনালীর মধ্যে একটা ক্লট জমে রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া, তার থেকে যে ধরনের স্ট্রোকের সিমটম দেখা যায় ওটাকে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক। আর আরেকটা ধরনের স্ট্রোক হচ্ছে কি হেমোরেজিক স্ট্রোক। তাতে মাথার একটা রক্তনালী ফেটে গিয়ে তার মাথার মধ্যে রক্ত জমা হচ্ছে অথবা ক্লট ফর্মেশন হচ্ছে ব্রেন টিস্যুর মধ্যে, ওটাকে বলা হয় গিয়ে হিমোরেজিক স্ট্রোক। তো প্রধানত এই দু ধরনের স্ট্রোক হয় আমাদের, ইস্কেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোক, কিন্তু দুটোর সিমটম কিন্তু কমপ্লিটলি আলাদা। ইস্কেমিক স্ট্রোক মানে হচ্ছে গিয়ে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া একটা ক্লট দিয়ে। তার মানে যে রক্তনালীটা বন্ধ হলো তাতে ব্রেইনের যে অংশটুকুকে ওই রক্তনালী সাপ্লাই করছিল অথবা গ্লুকোজ এবং অক্সিজেন দিচ্ছিল, ওই পার্টটুকুতে গ্লুকোজ আর অক্সিজেন আর যাচ্ছে না, কারণ রক্তনালীটা বন্ধ হয়ে গেছে। তখন ওই পার্টটুকু যে ফাংশনগুলো করছিল, ধরুন আমার হাত পা, প্রত্যেকটা জায়গায় ব্রেনের মধ্যে কিন্তু একটা স্পেসিফিক একটা এরিয়া দিয়ে ওটাকে নির্ধারণ করা আছে। আমার ডান হাত আমার মাথার বাঁ দিক দিয়ে রিপ্রেজেন্টেড, বাঁ হাতটা ডান দিকের একটা অংশে রিপ্রেজেন্টেড। তো যদি আমি দেখি আমার কোনো পেশেন্টের একটা বাঁ দিকে একটা স্ট্রোক হলো, ইস্কেমিক স্ট্রোক, তাহলে আমাদের কি হতে পারে? উনি ডান হাত ডান পা অবশ হয়ে যাওয়া, হঠাৎ কথা বলতে অসুবিধা হওয়া, তারপর মেমোরি ডিস্টারবেন্স, এইগুলো বাঁ দিকে স্ট্রোক হলে হয় না। আমরা 3-4টে জিনিস একটু জেনে রাখা উচিত। একটা হচ্ছে কি কীভাবে আমরা স্ট্রোক বুঝবো ওনার ইস্কেমিক স্ট্রোক হয়েছে। আমাদের মনে রাখা উচিত একটা ওয়ার্ড যেটাকে বলা হয় বি ফাস্ট। বি হচ্ছে গিয়ে BEFAST। বি হচ্ছে গিয়ে ব্যালেন্স। হঠাৎ যদি কারোর ব্যালেন্স অথবা হাঁটতে চলতে গিয়ে দেখা যাচ্ছে উনি চলতে পারছেন না, মাথা ঘুরাচ্ছে, দ্যাট ক্যান বি এ সিমটম অফ স্ট্রোক। তারপর হচ্ছে গিয়ে আই সিমটম, হঠাৎ চোখটা বেঁকে যাচ্ছে অথবা চোখে উনি দুটো দেখছেন, এটা একটা স্ট্রোকের সিমটম হতে পারে। এফ হচ্ছে গিয়ে ফেস, মুখের কোনো একটা দিক একটু বেঁকে গেছে। এ হচ্ছে গিয়ে আর্ম, হাতে কোনো উইকনেস, ডান হাত অথবা বাঁ পা, এ হলো। এস হচ্ছে গিয়ে স্পিচ, কথা বলতে অসুবিধা হচ্ছে আমার, হঠাৎ স্লার্ড স্পিচ, কথাটা একটু জড়িয়ে যাচ্ছে। আর টি হচ্ছে গিয়ে ওটা বোঝায় টাইম, আমরা যাতে এই সিমটমসগুলো যদি আমরা দেখি তাহলে কোনো সময় নষ্ট না করে আমাদের বুঝতে হবে যে পেশেন্টের স্ট্রোক হয়েছে, তৎক্ষণাৎ ওনাকে কোনো একটা স্পেশালাইজড স্ট্রোক সেন্টারে নিয়ে যাওয়া উচিত। এই যে সাইন সিমটমসগুলো আমি বললাম, এটা হচ্ছে গিয়ে ইস্কেমিক স্ট্রোকের সাইন সিমটম। নাও হেমোরেজিক স্ট্রোকে কি হয়? হেমোরেজিক স্ট্রোকে যেরকম আপনাদেরকে আমি বললাম যে একটা রক্তনালী ফেটে গিয়ে মাথার ভেতরে রক্ত ক্লট জমা হলো,
রক্ত একটা ক্লট, তাতে হঠাৎ পেশেন্টের প্রচণ্ড মাথা ব্যথা, ওকে, সাডেন ওনার আমরা বলি যেমন এটা একটা ওয়ার্স্ট হেডেক অফ লাইফ, মানে আগে এই ধরনের কোনো মাথা ব্যথা উনি কোনোদিনও অনুভব করেননি। এই ধরনের একটা প্রচণ্ড মাথা ব্যথার সঙ্গে বমি, আর যদি খুব বেশি রক্ত বেরোয় তাহলে অবভিয়াসলি পেশেন্টের সেন্স তো থাকবে না, উনি আনকনশিয়াস হয়ে যাবেন। সো এই সিমটমসগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ওনার হেমোরেজিক স্ট্রোক হয়েছে, ওনার ইসকেমিক স্ট্রোক নয়। আর তাও টাইম ইজ এগেইন এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আবার সময় নষ্ট না করে একজন নিউরোলজিক্যাল অথবা নিউরোসার্জিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া উচিত, যাতে তৎক্ষণাৎই ওটার চিকিৎসা সম্ভব হয়। টাইমটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস স্ট্রোকের ক্ষেত্রে, কারণ আমরা বলি গোল্ডেন আওয়ার, হার্টে যেরকম একটা গোল্ডেন আওয়ারের ইয়ে আছে, ব্রেনটাও একটা মানে গোল্ডেন আওয়ার হচ্ছে গিয়ে, ধরুন আমরা আগে বলতাম যে 3 ঘন্টা, এখন ওটা বেড়ে গিয়ে তারপর হলো 4.5 ঘন্টা, তারপর 6 ঘন্টা। কিন্তু এই 6 ঘন্টার মধ্যে যদি কোনো পেশেন্ট আসেন তাহলে ওনার, আর তখনই যদি ওনার ট্রিটমেন্টটা শুরু হয় তাহলে ওনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মানে আমরা দেখি যে ওনাকে পুরোপুরি সুস্থ করে রাখা সম্ভব হয়। আবার ইসকেমিক স্ট্রোকে আমার এটা আমি বলে রাখবো, কোনো একটা স্পেশাল কিছু পেশেন্টদের ক্ষেত্রে, মানে সবার জন্য নয়, আমরা আপ টু 24 আওয়ার্স অফ দ্য গোল্ডেন টাইম ক্যান এক্সটেন্ড, বাট তার মানেই তা নয় যে সব পেশেন্টের ক্ষেত্রে। তার জন্য আমাদের মনে রাখা উচিত গোল্ডেন আওয়ার ইজ 6 আওয়ার্স, তার মধ্যেই পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া উচিত, তাহলেই দ্রুত পেশেন্টকে সারিয়ে তোলা সম্ভব। একদম স্যার, ইসকেমিক স্ট্রোক আর হেমারেজিক স্ট্রোক, এই দুটো স্ট্রোকের ক্ষেত্রে কোন কোন বয়সের মানুষদের হবার সম্ভাবনা বেশি? দেখুন, আগে আমরা যা দেখেছি অথবা আমাদের বইয়ে যা লেখা, বেশিরভাগই স্ট্রোক হয় হচ্ছে গিয়ে ধরুন 3rd, 4th or 5th ডেকেড, হ্যাঁ, অথবা একটু বয়স্কদের ক্ষেত্রে। কিন্তু আজকাল আমরা দেখছি যে ইয়াংদের ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রোকের মাত্রা, স্পেশালি কোভিডের পর থেকে স্ট্রোকের মাত্রা ইয়াংদের ক্ষেত্রে খুব বেশি হয়ে গেছে। কিন্তু নর্মালি স্ট্রোক আমরা দেখি অ্যারাউন্ড 4th, 5th, 6th ডেকেড যাদের ক্ষেত্রে, অথবা তার থেকে যারা বড়। কারণ স্ট্রোক হওয়ার জন্যে যেগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টরস আছে, যেগুলো মানে রিস্ক ফ্যাক্টরস আছে, ওগুলো ইউজুয়ালি একদম কম বয়সে আমরা দেখি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওইগুলো রিস্ক ফ্যাক্টর আসে, যেগুলো থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একদম স্যার, আমি আরেকটু আপনার কাছে লক্ষণ নিয়ে আসবো যে অনেক সময় যেটা আপনি বললেন যে এই যে ব্যালেন্স ডিসঅর্ডারের প্রবলেম হয়, আচ্ছা কারোর ক্ষেত্রে কি এরকম হতে পারে এই যে ভুলে যাওয়া বা মেমরি লস বা ব্যালেন্সের প্রবলেম, সেটা ধরুন কিছুদিন ধরে হয়ে যাচ্ছে, ধরুন কারোর 1 সপ্তাহ ধরে হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তার স্ট্রোকটা একটা বড় স্ট্রোক হলো সেটা কিছুদিন পরে। আপনারা যারা যে সমস্ত পেশেন্ট পান তাদের ক্ষেত্রে কি এরকম কখনো আপনি দেখেছেন? হওয়ার একদম যে মানে হবেই না তা নয়, নিশ্চয়ই হতে পারে। আপনি বলছেন যে হঠাৎ কিছুদিন থেকে ব্যালেন্সটা একটু অসুবিধা হচ্ছে। আমাদের এটার একটা প্রধান কারণ কোনো সময় হতে পারে, যেমন পেছনের দিকের যেগুলো আমাদের ব্রেনের পেছন দিকের যেগুলো আর্টারিজ আছে, ওগুলোতে যদি কোনো সময় কোলেস্টেরল ডিপোজিট হয়ে আর্টারিগুলো সরু হয়ে যায়, তাহলে আমরা দেখি পেশেন্টদের অনেক ক্ষেত্রেই ভার্টাইগো একটা প্রধান কারণ হয়। অনেক দিন থেকেই ভার্টাইগো আছে আনডায়াগনোজড, তারপর ওখান থেকে বড় একটা স্ট্রোক হয়ে গেল। সো দ্যাট ইজ আ পসিবল থিং। তারপর ধরুন আমাদের সামনের যেগুলো শিরা, আমরা ক্যারোটিড আর্টারি বলি, তাতে কোলেস্টেরল ডিপোজিট হয়ে শিরাগুলো একটু সরু হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, পুরো মাথার মধ্যেই রক্ত চলাচলের মাত্রাটা একটু কমে যাচ্ছে। তখন যদি আমরা হুট করে বসার থেকে দাঁড়িয়ে যাই, অথবা যে সময় আমরা খুব বেশি একটা কিছু স্ট্রেনুয়াস কাজ করছি, তখন আমাদের মাথায় যতটুকু রক্তচালন দরকার তত থেকে একটু কম হচ্ছে, তখন হয়তো আমাদের মাথাটা ভার্টাইগোর যে লক্ষণটা আমরা দেখি। সো ভার্টাইগোর ডেফিনেটলি এটা একটা স্ট্রোকের একটা মানে প্রধান একটা কারণ, লক্ষণ হতে পারে। আর আমরাও দেখি অনেক পেশেন্টদের ক্ষেত্রে ওনাদের অনেক দিন থেকে একটু ভার্টাইগো আছে, অথবা কোনো সময় আমরা ওটাকে বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, অথবা মানে স্ট্রোকের একটা পূর্বাভাস, এটা অথবা মিনি স্ট্রোক যাকে বলা হয়। ধরুন কারোর ক্ষেত্রে একটা হঠাৎ খুব একটা ভার্টাইগো হচ্ছে, একদিন থেকে একটু বমি হলো, যেটা পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকের একটা লক্ষণ, কিন্তু ওটা ধরুন
কিছু ঘন্টার মধ্যে ওটা আবার ঠিক হয়ে গেছে, কিন্তু তারপর উনি ওটারতে আর খুব বেশি মানে ওটা নিয়ে আর ইনভেস্টিগেশন হলো না, বাট ইন ফিউচার সাডেনলি ওনার একটা বড় একটা স্ট্রোক হলো। তো তার জন্য আমাদের মনে রাখতে হবে যে যতগুলো নিউরোলজিক্যাল সিমটম আছে, হঠাৎ একটু হাত উইকনেস হয়ে যাওয়া, স্পিচ একটু প্রবলেম হয়ে যাওয়া, তারপর আবার ওটা ঠিক হয়ে গেল, কোনো কোনো সময় আমরা দেখি ডাবল ভিশন, একটু সময়ের জন্য ডাবল ভিশন হচ্ছে, আবার জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। এই সিমটমসগুলো যেগুলো আছে আমি এতক্ষণ আলোচনা করলাম, ওগুলো হলে মানে আমাদের একটু সচেতন থাকা উচিত, আর এটা একটা স্ট্রোকের, বড় একটা স্ট্রোকের প্রাথমিক কারণ অথবা লক্ষণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্যার, একটু আগে আপনি বললেন যে এজটা এখনকার দিনে কোনো ফ্যাক্টর হচ্ছে না অনেক ক্ষেত্রে, তো মূল কারণগুলো কি কি? মানে স্ট্রোকের এই যে প্রচণ্ড পরিমাণে ক্রমবর্ধমান স্ট্রোকের যে পরিমাণ বাড়ছে, এর জন্য মূল কারণগুলো কি কি? মূল কারণ দেখুন, আমরা যেটা মানে সবাই জানেন যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই দুটো জিনিস আমাদেরকে, আর এই দুটো হচ্ছে কি লাইফস্টাইল ডিজিজ। মানে আমাদের আজকালকার দিনে তো মানে আমরা খুব বেশি লাইফস্টাইলটা খুব বেশি মানে একটা এরাটিক একটা লাইফস্টাইল হয়ে গেছে সবার ক্ষেত্রেই। ঘুমের ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, বাইরে খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, স্মোকিংয়ের মাত্রা প্রচণ্ড বেড়ে গেছে, ওবেসিটি বেড়ে যাচ্ছে, অ্যালকোহল ইনটেক বেড়ে যাচ্ছে, অ্যান্ড এক্সারসাইজ ধীরে ধীরে কমে যাচ্ছে। যদিও একটা জিনিস আমার এখন ভালোই লাগে যে ইয়াং ছেলেমেয়েদের ক্ষেত্রে আমি অনেকেই দেখি দে আর ভেরি মাচ হেলথ কনসিয়াস অ্যান্ড দে আর গোয়িং টু জিম, খুব মানে এক্সারসাইজ করছে। আবার একটা জিনিস আমাদের মনে রাখা উচিত যে হঠাৎ আমি অনেক দিন কোনো এক্সারসাইজ করিনি, হঠাৎ আমার মনে হলো যে আমাকে খুব একটা মানে ফিট বডি করতে হবে, আমি খুব বেশি এক্সারসাইজ শুরু করলাম জিমে গিয়ে, দ্যাট অলসো ক্যান বি এ রিজন ফর স্ট্রোক। তো সব কিছুই মানে উইথ একটা ভারসাম্য বজায় রেখে আমাদের জিনিসগুলোতে এগোতে হবে। আর এই যেগুলো ডায়াবেটিস, হাইপারটেনশন, অবশ্যই এগুলো একটা রিস্কের, স্ট্রোকের একটা রিস্ক। তারপর লাইফস্টাইল অ্যাবনর্মালিটিস, এগুলো। আর আরও কিছু কারণ হচ্ছে যে শরীরের মধ্যে কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে ওটা তো একটা ডেফিনেটলি স্ট্রোকের একটা প্রধান রিস্ক ফ্যাক্টর। আর আরও কিছু জেনেটিক ডিজিজ আছে যেগুলো হয়তো মানে খুব বেশি ইনসিডেন্সটা অত বেশি নয়, কিন্তু ধরুন আমাদের স্পেশালি ইস্টার্ন ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কাজ করেছি, কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা খুব পেয়ে থাকি যেটাকে বলা হয় ভাস্কুলাইটিস অথবা ময়া ডিজিজ। এটা কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে, তারপর ওই চায়না, জাপান, তারপর মঙ্গোলিয়া, ওই বেল্টে ওই ডিজিজগুলো খুব বেশি হয়। তাতে মানে খুব বেশি ইয়াং পেশেন্টরা এফেক্টেড হচ্ছেন, ফিমেলস, মেলস, আর কোনো কোনো সময় একদম বাচ্চাদের ক্ষেত্রেও এই ডিজিজগুলো হচ্ছে। আর ওদের মানে ওটাতে প্রধান সিমটমস হচ্ছে কি স্ট্রোক, আইদার ইসকেমিক স্ট্রোক অথবা হেমোরেজিক স্ট্রোক। তো অবভিয়াসলি একজন পেশেন্ট যে সময় স্ট্রোক নিয়ে আসছেন, আমরা সব কিছুই ইনভেস্টিগেট করি, করে একটা ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছই। তো আমার মনে হয় যে স্ট্রোকটা আমাদের এই ইস্টার্ন রিজিয়নে, ডায়াবেটিসের মাত্রা এখানটায় খুব বেশি, তার জন্য স্ট্রোকের পরিমাণ বেশি, স্মোকিং তো অবভিয়াসলি। আরেকটা বিষয় স্যার, সময় বিশেষে, অর্থাৎ গ্রীষ্মকাল এবং শীতকাল, তো এই দুটো সময়ের মধ্যে শীতকালে কি স্ট্রোক হওয়ার সম্ভাবনা কোনো কারণে বেশি থাকে? অবভিয়াসলি শীতকালে আমরা দুটো স্ট্রোকই, ইসকেমিক স্ট্রোক অথবা হেমোরেজিক স্ট্রোক, দুটোই বেশি, কিন্তু হেমোরেজিক স্ট্রোকটা কিন্তু শীতকালে অনেকটাই বেশি দেখা যায়। তার একটা কারণ হচ্ছে গিয়ে মানে আমার অবভিয়াসলি দ্যার ইজ এ সায়েন্টিফিক রিজন অলসো। ঠান্ডার সময় আমাদের ওই নার্ভের সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক যে ভারসাম্যটা একটু চেঞ্জ থাকে বিকজ অফ মানে কোল্ড ওয়েদার, ভ্যাসো কনস্ট্রিকশন, শিরাগুলো একটু কি বলো কনস্ট্রিক্টেড হয়ে যায়, তার থেকে হাইপার টেনশন, প্রেশারটা একটু বেড়ে যায়। আর ওটা আমরা মেইন দেখি হচ্ছে কি শেষ রাতের থেকে ভোরের দিকে, তখন মানে আমরা দেখি যে স্ট্রোকটা, তার জন্যে গরমকাল থেকে শীতকালে স্ট্রোকের। আর শীতকালে জল টল একটু কম খাওয়া হয় ঠান্ডার জন্যে, তার জন্যে ইট ক্যান অলসো লিড টু সাম সর্ট অফ এ ডিহাইড্রেশন, অ্যান্ড দ্যাট ক্যান, ওটার থেকে আবার স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে। তো অবশ্যই শীতকালে আমাদের দু তিনটে জিনিস মনে রাখতে হবে, যেন প্রচণ্ড শীতে ঠান্ডায় মানে কোনো কাপড়, গরম কাপড় ছাড়াই যাতে আমরা না বেরোই। আর যেহেতু আমাদের কলকাতায়
শীতের থেকে গরমের সময়টাই বেশি, সো আওয়ার বডিটা মানে ওই ধরনের একটা টেম্পারেচারে ইট ইজ হ্যাবিচুয়েটেড। আমরা যদি জন্ম থেকে একটা খুব ঠান্ডা জায়গায় যদি জন্মাই তাহলে কিন্তু আমাদের বডিটা ছোটোর থেকেই ওই হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ওটা নই। তার জন্যে আমাদের স্পেশালি ইন্ডিয়াতে যা আমরা দেখি শীতের সময় স্ট্রোকের মাত্রাটা অনেকটা বেশি হয়। আর তার জন্যে আমি যারা আছেন যাদের হাইপার টেনশন আছে ওদেরকে আমি বলবো যেন আপনারা ব্লাড প্রেশারকে খুব বেশি ভালোভাবে কন্ট্রোলে রাখবেন, স্পেশালি ইন দ্য উইন্টার সিজন। তো স্যার অনেক সময় আমরা দেখি, যেটা আপনি বললেন যে উইন্টার সিজনে জামা কাপড় পরা, অর্থাৎ গরমের জামা কাপড় পরা, যেহেতু আমরা সারা বছর এই ওয়েদারটার মধ্যে থাকি না, সেটা যেরকম ইম্পর্টেন্ট, অনেক বয়স্ক লোক আছে শীতকালে তাদের একটা হ্যাবিট থাকে মর্নিং ওয়াক করতে যাওয়া, বা অনেকে আছেন যারা এক্সারসাইজ করতে যান, তাদের অনেকেরই হয়তো হাইপারটেনশন আছে অথবা কারোর কারোর নেই, তো এক্ষেত্রে তাদের বাড়তি সাবধানতা কী ব্যবহার করতে হবে? আমি যা বললাম যে অবশ্যই আপনারা যে সময় সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছেন গরম জামার কাপড় পরে যাবেন, যাতে মানে খুব বেশি ঠান্ডাটা অনুভব না হয়। 2 নম্বর হচ্ছে গিয়ে প্রেশারকে কন্ট্রোল রাখা। যাদের মানে আনকন্ট্রোলড হাইপার টেনশন আছে অবভিয়াসলি ওনারা একজন ফিজিশিয়ানের কাছে যাবেন, গিয়ে রেগুলার ব্লাড প্রেশারটাকে মনিটর করে রাখবেন, আর ঔষধগুলোকে মিস করবেন না। কারণ আমরা অনেক পেশেন্ট দেখি যে প্রেশারটা তো ঠিকই আছে, মানে কিছুদিন থেকে ওনার প্রেশার ঠিকই আছে, কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে উনি ঔষধগুলো খাচ্ছেন তার জন্য প্রেশারটা ঠিক আছে। তারপর ধরুন কাউকে উনি কনসাল্ট না করেই ওষুধটা নেওয়া বন্ধ করে দিলেন, তারপর হঠাৎ একটা স্ট্রোক হয়ে বসলো। সো এই ভুলগুলো যাতে আপনারা না করেন। বাড়তি সাবধানতা হিসাবে শীতকালে মানে এই ধরনের স্ট্রোক আটকাতে কী ধরনের খাওয়া দাওয়া করা জরুরি? একটা জিনিস আমি বলবো যে মানে জল খাওয়া খুব বেশি, অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার জল প্রত্যেক দিন খাওয়া। স্মোকিংটা অ্যাভয়েড করা, স্মোকিংটা নাই করা। তারপর অবভিয়াসলি মানে খুব বেশি অ্যালকোহল না নেওয়া, আর হেলদি লাইফস্টাইল ইন দ্য সেন্স যে আমি বলছি না যে একদমই আমি রেস্টুরেন্টে খাবো না, অত এরকম কিছু নয়, মানে আমরা যাতে খুব বেশি স্পাইসি, খুব বেশি ফ্যাটি ফুডটাকে অ্যাভয়েড করি। তারপর কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে না, এরেটেড ড্রিঙ্কস, ওগুলো জিনিস মানে একটু অ্যাভয়েড করাই ভালো। তারপর এই মানে তারপর গ্রিন লিফি ভেজিটেবল, যেটা শীতকালে আমরা খুব বেশি পাওয়া যায়, ওগুলোর মধ্যে কি হয় অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি। তার জন্য আমাদের গ্রিন লিফি ভেজিটেবল খাওয়া, রেড মিটটাকে একটু অ্যাভয়েড করা। তারপর ফিশ ইজ ভেরি গুড ফর হেলথ, কারণ ফিশে মানে ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে আর কি, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, যেগুলো শরীরের পক্ষে খুব ভালো, ব্রেনের পক্ষে খুব ভালো। আপনি আগে একটা কথা বলছিলেন যে মানে ভুলে যাওয়া, মানে বিভিন্ন রিসার্চেও দেখা গেছে যে যারা মানে ফিশ ইটার্স ওদের ক্ষেত্রে কিন্তু ডেমেনশিয়ার পরিমাণটা অনেক কম। তাই মানে আগে আমরা যা খেতাম, আমাদের বাড়িতে যা খাওয়া হতো, দাদু দিদিমারা যা খেতেন অথবা যেগুলো খাওয়া ওনারা বলতেন যেগুলো খাওয়া উচিত, ওগুলোই। আর খুব বেশি এমন কিছু নেই যে মানে ইট ইজ নট এ রকেট সায়েন্স যে আমাকে ওগুলো খেতে হবে, এগুলো খেতে হবে। আজকাল আমাদের প্রত্যেকটা জিনিস একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমরা বাইরে খাওয়া বেশি পছন্দ করি, আমাদের স্পেন্ডিং পাওয়ার বাড়ছে, সুতরাং প্রায় দিনই আমরা বাইরে চলে গেলাম, রেস্টুরেন্টে চলে গেলাম, বাড়িতে খাওয়ার মাত্রাটা একটু কমে যাচ্ছে। অবভিয়াসলি আমরা বাজে জিনিস বেশি খাচ্ছি ভালো জিনিসের থেকে, আর এগুলোতে কি হচ্ছে আমরা রোগকে ডেকে আনছি। আরেকটা বিষয় স্যার, এই শীতকালে অনেকে অ্যালকোহল খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, এটা কতটা খারাপ বা ভালো? অবভিয়াসলি খুবই খারাপ। আগে আমরা জানতাম যে কম পরিমাণে অ্যালকোহল ভালো, কিন্তু এখন রিসার্চ বলছে যে এনি অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস। লিভারের জন্য তো অ্যালকোহল খুবই খারাপ, ইভেন হার্টের জন্য ইট ইজ নট গুড। তাহলে কি যারা অ্যালকোহল নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি ডাক্তার হিসেবে তো আমি বলবো না যে আপনারা স্বল্প পরিমাণে নিন, আমি বলবো যে আপনারা দেখুন যদি ওটাকে অ্যাভয়েড করা যায় আপনাদের জন্য ভালো। একদম। লাস্টলি যে একটু ট্রিটমেন্টের কথায় আসি, ইসকেমিক স্ট্রোক বা হেমারেজিক স্ট্রোক, এর ট্রিটমেন্টটা কি? ইসকেমিক স্ট্রোকের ট্রিটমেন্ট হচ্ছে কি, আমাদের মেইনলি আমরা যেগুলো ইউজ করি ওগুলো হচ্ছে স্টেটিনস বলি, যেগুলো ব্লাডের মধ্যে কোলেস্টেরলের মাত্রা কমায়।
ব্লাড থিনার আমাদেরকে ইউজ করতে হয়। অবভিয়াসলি মানে পেশেন্ট টু পেশেন্ট দ্যাট উইল ভেরি। আমরা পেশেন্টদেরকে সব ইনভেস্টিগেশন করে দেখবো যে মানে কী ধরনের ঔষধ ওনার নেওয়া উচিত, বাট এইগুলো হচ্ছে কি মেইন। আচ্ছা, হঠাৎ ধরুন অ্যাকিউট স্ট্রোক হয়ে আসলো একজন পেশেন্ট, তখন আমাদের কি করণীয়? ইমার্জেন্সিতে আমরা টিপিএ বলে একটা ইনজেকশন দেওয়া হয় যদি পেশেন্ট 4.5 ঘন্টার মধ্যে আসে। টিপিএ কি করে? টিপিএ আমরা আইভি ইনজেকশন দিই, তাতে মাথার ভিতরে যে ক্লটটুকু শিরাটাকে বন্ধ করে দিচ্ছে, ওই ক্লটটুকুকে টিপিএ ঔষধটা গলিয়ে দেয়, তারপর আবার পুনরায় রক্ত সঞ্চালন শুরু করে। তো এটা হচ্ছে কি একটা ট্রিটমেন্ট অ্যাকিউট স্ট্রোকের ক্ষেত্রে। কিন্তু ধরুন ক্লটের পরিমাণটা একটু বড় হলো, অথবা পেশেন্ট 4.5 ঘন্টার মধ্যে আসলেন না, অথবা 4.5 ঘন্টার মধ্যে এসছেন কিন্তু দ্য অ্যামাউন্ট অফ ক্লট ইজ বিগ, তখন কি হবে? ওই আইভি ইনজেকশনে খুব বেশি কাজ হয় না। তখন আমরা মানে সময় নষ্ট না করে আমরা পেশেন্টকে ক্যাথল্যাবে নিয়ে আসি, তারপর এন্ডোভাস্কুলার সার্জারির মাধ্যমে মাথার ভেতরে একটা সাকশন ডিভাইস অথবা স্টেন্ট আছে আমাদের, স্টেন্ট দিয়ে পুরো ক্লটটুকুকে বাইরে বের করে আনা হয়, আবার পুনরায় রক্ত সঞ্চালন। এটাকে বলা হয় মেকানিক্যাল থ্রম্ব্যাক্টমি। সো মেকানিক্যাল থ্রম্ব্যাক্টমি মানে এটা একটা খুবই কি বলবো ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর অ্যাকিউট স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোক যদি হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে হেমোরেজিক স্ট্রোকটা যেটা হয়েছে কোন কোন জায়গায় ব্লিডিংটা হয়েছে, কারণ ব্রেনের মধ্যে অনেকগুলো স্তর আছে যেগুলো জায়গায় ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। ধরুন কারুর হলো ইন্ট্রাপ্যারেনকাইমাল ব্লিড বলি আমরা, যে ব্রেনের টিস্যুর মধ্যে ব্লিডিংটা হয়েছে, তখন ব্লিডিংয়ের মাত্রা যদি খুব কম থাকে, ছোট থাকে, তাহলে ওটাকে ঔষধ দিয়েই সারিয়ে তোলা সম্ভব। যদি খুব বড় হয় তাহলে আমাদেরকে সার্জারি করে ক্লটটুকুকে বের করতে হয়। আর তারপর আমাদেরকে মানে সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনও করে দেখা উচিত যে হাইপার টেনশন ছাড়া, কারণ হাইপার টেনশন কিন্তু এই ইন্ট্রাপ্যারেনকাইমাল ব্লিডিংয়ের হেমোরেজিক স্ট্রোকের একটা প্রধান কারণ। হাইপার টেনশন ছাড়া আর অন্য কোনো ধরনের শিরাজনিত কোনো প্রবলেম আছে কি না, তো ওটাকে আমরা এনজিওগ্রামের মাধ্যমে আমরা বুঝি। আগে যেরকম আপনাকে আমি বললাম যে ভাস্কুলাইটিস অথবা ময়াময়া ডিজিজ একটা কারণ হতে পারে। এছাড়া ব্রেইনের আর্টেরিও ভিনাস ম্যালফরমেশন আছে, যেগুলো থেকে শীতের সময় আবার এগুলো থেকে বেশি ব্লিডিং হওয়ার একটা চান্সেস থাকে। তো এগুলো আমরা বুঝতে পারবো এনজিওগ্রামের মাধ্যমে। তারপর ওগুলোকে আমাদের এন্ডোভাস্কুলার অথবা ওপেন সার্জারির মাধ্যমে ওইটাকে সারিয়ে তোলা সম্ভব। আরেকটা প্রধান কারণ যেটা হেমোরেজিক স্ট্রোকের আমি বলবো ব্রেইন অ্যানিউরিজম। ব্রেইন অ্যানিউরিজমটা হচ্ছে শিরার একটা অংশ বেলুনের মতো ফুলে যাওয়া, আর ওই বেলুনটা ফেটে গিয়ে যে ব্লিডিং হয় ওটাও মাথার ভেতরেই হয়, কিন্তু ওটা ব্রেইনের চারপাশে, ব্রেইনের টিস্যুর মধ্যে নয়। ওটাকে আমরা বলি সাব আরাকনয়েড ব্লিড। এই যে সাব আরাকনয়েডের ব্লিডটা, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় শীতের সময় বেশি হয়। আমরা এখন প্রচুর পেশেন্ট পাচ্ছি প্রায় দিনই, যেনারা আসছেন ওনাদের উইথ ব্রেইন অ্যানিউরিজম রাপচার। তো ওটাকে আমরা সঙ্গে সঙ্গে একটা সিটি স্ক্যানের মাধ্যমে বোঝা যায় কোন জায়গাটায় ব্লিডিংটা হয়েছে। তারপর নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে এনজিওগ্রাম, ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম। তাতে আমাদের নির্ধারণ করি আমরা যে ব্রেইনের কোন জায়গাটায় অ্যানিউরিজমটা হয়েছে। আর এখন ব্রেইনের অ্যানিউরিজমের জন্য আমরা প্রধান যে চিকিৎসা, এটাকে বলা হয়েছে ব্রেইন অ্যানিউরিজম কয়েলিং, এন্ডোভাস্কুলার সার্জারি। এখন আর ওই ব্রেনকে কেটে মাথা কেটে ভেতরে গিয়ে ক্লিপিংয়ের দরকার খুব কম হয়, মানে অ্যারাউন্ড 95% অফ দ্য অ্যানিউরিজমস যেগুলো আছে আমরা এন্ডোভাস্কুলার সার্জারির মাধ্যমে বিভিন্ন ধরনের মানে জিনিসের দরকার হয় ওটাকে করার জন্য পেশেন্টকে খুব তাড়াতাড়ি সারিয়ে তোলা সম্ভব। তাতে পেশেন্টের স্কাল খোলার দরকার নেই, ওনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন, ইনফেকশনের মাত্রা অনেক কম। সো এটা আপনাকে আমি একটু শর্টে বললাম মানে ইসকেমিক স্ট্রোক অথবা হেমোরেজিক স্ট্রোকের যেগুলো চিকিৎসা। অবভিয়াসলি বাকি যেগুলো প্রবলেমস আছে, কারোর যদি হাইপারটেনশন, ডায়াবেটিস থাকে অথবা অন্যান্য মানে মেডিকেল কোনো প্রবলেম থাকে, অবভিয়াসলি ওগুলোর জন্য মেডিকেল ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে চলবে। একেবারে অনেক ধন্যবাদ স্যার। আমরা স্ট্রোক নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং তার পাশাপাশি শীতকালে যে স্ট্রোকের সম্ভাবনাটা বেড়ে যায় সেটা নিয়েও স্যার আমাদের খুব বুঝিয়ে বললেন, এবং তার পাশাপাশি কী ধরনের সাবধানতা আমাদের নিতে হবে সেটাও আমরা জানলাম। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা এক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবেন এবং নিজেদেরকে সাবধানে রাখবেন। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।